জুলাই সনদের সাথে জনগণের কোনো সম্পর্ক নাই, তাই আমরা জুলাই সনদ দিয়ে নাই। কয় মাস হয়ে গেছে ওই সংসদে? 4.5 মাসের অধিক সময়। কোথায় কথা হয়েছে হাওড়ের কৃষকদেরকে নিয়ে? কথা হয়েছে হামে যে শিশুরা মারা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু মুনাফা অর্জনের জন্য ওই বুড়ি ইউনুস এতগুলো শিশুকে হত্যা করলো, তাকে নিয়ে কথা হচ্ছে? জুলাই সনদ যখন অন্তর্বর্তীকালীন সরকার বানাচ্ছিল তার ফাঁকা তলেই তো তারা আসলে ওই দেশকে বিক্রি করার চুক্তিও সই করতেছিল। তাহলে আমি কেন ওই অন্তর্বর্তীকালীন সরকারের জুলাই সনদে বিশ্বাস করব, যেই সরকার এই দেশকে বিদেশিদের কাছে বিক্রি করে তার পায়তারা করছিল? আমি কেন বিশ্বাস করবো খলিলুর রহমানকে বা বিএনপি সরকারকে, যে ওই অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রী বানিয়েছে? কেন বানিয়েছে? কেবলমাত্র এই দাসত্বের চুক্তিটাকে পাহারা দেওয়ার জন্য। আমি জনগণের উদ্দেশ্যে বলতে চাই আমরা যে এই চুক্তি যদি বাস্তবায়িত হয় তাহলে জনগণের, এই দেশের জনগণ হাতে এবং পানিতে মরবে। তাদেরকে মারার জন্যই ওই সংসদ পায়তারা করতেছে। সুতরাং বর্তমানের মুখ্য প্রশ্ন, বর্তমানের রাজনৈতিক সামাজিক বাস্তবতায় প্রধান গন্তব্য আমাদের ওই চুক্তিটা, ওই চুক্তি কোনোভাবেই বাস্তবায়িত হতে দেওয়া যাবে না। ওই চুক্তি যদি বাস্তবায়িত হয় তাহলে আমাদের অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের যে ফলাফল তা কুক্ষিগত হয়ে গেছে, এটা আমাদের মেনে নিতে হবে। আমাদের মেনে নিতে হবে যে আসলে এই দেশে আরো অনেকগুলো অভ্যুত্থান করা এখনো আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ছে। আচ্ছা আপনি কি বলতে চাচ্ছেন আসলে সরকারের জনগণের উপরে ভর করে এই ক্ষমতায় টিকে থাকতে চাইতো, তাহলে তারা জনগণের স্বার্থটাকেই প্রধান স্বার্থ হিসেবে দেখতো, কিন্তু তারা জনগণের স্বার্থকে প্রধান স্বার্থ হিসেবে দেখছে না। আমি আবারও বলছি, ওই 36 পৃষ্ঠার বাণিজ্য চুক্তি একটা দাসত্বের চুক্তি। সেই দাসত্ব স্বীকার করা উচিত যে আমেরিকার কাছে। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যদি তার কোনো রাজ্য সরকারকে চুক্তি পাঠায় তাহলে আমার দৃঢ় বিশ্বাস তাদের রাজ্য সরকার ওই চুক্তিটা মেনে নিত না। এখানে এই পরিমাণেই আসলে ভারসাম্যহীনতা রয়েছে, কিন্তু আমাদের সরকার সেটা মেনে নিয়েছে। কেন মেনে নিয়েছে? মেনে নিয়েছে কারণ তারা ওই ক্ষমতার চেয়ারটা ধরে রাখতে চায় মার্কিনীদের উপরে ভর করে। ডোনাল্ড ট্রাম্পের ইশারা থাকলে তারা ক্ষমতায় থাকতে পারবে, এটাই তারা মনে করে। জনগণকে তারা শক্তি মনে করে না, এই জন্য জনগণের স্বার্থ দেখা তাদের জন্য প্রধান কাজ হচ্ছে না। এই কারণে সংসদে আমরা দেখি নানা জিনিস নিয়ে খুঁজছুটি চলতে থাকে। হাসনাত আব্দুল্লাহ গাড়ি চায়, অমুক তমুক নিয়ে আলাপ হয়, সারা রাত আলোচনা করারও প্রস্তাব আসে, কিন্তু আমাদের এই চুক্তি নিয়ে না বিরোধী দল না সরকার কোনো ধরনের আলোচনা তুলে। আমরা আলোচনা তুলতে দেখেছিলাম একটা স্বতন্ত্র এমপি রুমিন ফারহানাকে, যাকে নোট অফ ডিসেন্ট দিয়ে থামিয়ে দেওয়া হয়েছে। সুতরাং আমরা মনে করি আসলে কোনোভাবেই এই সরকার, এই সংসদ জনগণের প্রতিনিধিত্ব করতে পারছে না। যারা দায়িত্বে ছিল ডক্টর ইউনূস সহ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না। জনগণ জানতে চায়, অবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ দেখতে চায়। ইউনূস সাহেব ব্যস্ত ছিলেন, নিজের যে অনিয়ম ছিল, ওনার নামে যে মামলা ছিল, এটা কিভাবে প্রত্যাহার করা যায়, কিভাবে ইউনিভার্সিটি নেওয়া যায়। সরকারের পক্ষ থেকে কোনো প্রেস নোট শুনেছেন? আজকে এটা হচ্ছে 41,407 কোটি টাকা তারা রেখে গেছিল। তাহলে টিকা কেনাই তো অসুবিধা হওয়ার কথা ছিল না, কেন হলো না? কেন? সকালে যখন পত্রিকা দেখে বেরোলাম, গতকালকে রিপোর্ট হচ্ছে 415 জন শিশুর মৃত্যু হয়েছে। সাথে আরেকটা খবর আছে, এটা হচ্ছে যারা রেজিস্ট্রি করে নাম লিখিয়েছেন তাদের মধ্যে। কিন্তু বাংলাদেশে গ্রামে গঞ্জে অনেকে মারা যায়, কিভাবে মারা যায় জানে না, এর সংখ্যা কত আমরা জানি না। এই খবর দেখে বেরোলাম, এর মধ্যে আর কতজনের মৃত্যু ঘটেছে, কতজন এটা আক্রান্ত হয়েছে আমরা জানি না। কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, সরকারের পক্ষ থেকে কোনো প্রেস নোট শুনেছেন? আজকে এটা হচ্ছে, আজকে এইটা যাতে যারা আক্রান্ত হয় তাদের জন্য এটা করতে হবে, এটা করতে হবে। কোভিডের সময় যেরকম জরুরি অবস্থা জারি করে বলা হয়েছিল, শুনেছেন? শুনি নাই। আমি তাই অনতিবিলম্বে দাবি করি, আর যাতে একটি শিশুর মৃত্যু না ঘটে তার জন্য সরকার দায়িত্বশীল আচরণ করে। এইবার আসি, এই ঘটনা ঘটলো কেন? শুনেছেন, নেতৃবৃন্দ বলেছেন আমাদের বাংলাদেশে অনেক সংকট আছে। কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকার ছিল, ভোট ছিল না, কিন্তু অনেক যে সাফল্য, তার মধ্যে একটা হচ্ছে আমাদের এই যে দেখবেন যে কি বলে যে বয়স, মানে বেঁচে থাকার বয়সের পরিমাণ বাড়ছিল। তার অন্যতম কারণ কি জানেন? শিশু মৃত্যুর হার কম ছিল তাই। আর আমাদের আরেকটা অনন্যতা ছিল দুনিয়ার মধ্যে, এইটা একটা ঈর্ষণীয়, আমরা অল্প সময় যথাযথভাবে টিকা দিতে পারি। তাহলে এবার ঘটলোটা কি? স্বৈরাচারী সরকার বিদায় দিল, কিন্তু স্বৈরাচারী সরকার তো একটা বাজেট রেখে গেছে। এখন তথ্য বেরোচ্ছে এই খাতে, মানে স্বাস্থ্য খাতে 41,407 কোটি টাকা তারা রেখে গেছিল। তাহলে টিকা কেনাই তো অসুবিধা হওয়ার কথা ছিল না, কেন হলো না? কেন? তথ্য বেরোচ্ছে, ইউনূস সাহেব ব্যস্ত ছিলেন, উনার গ্রামীণ ব্যাংক আছে, গ্রামীণ ফোন আছে, ওইটার কিভাবে আরো বেশি সুবিধা আদায় করা যায় গভর্নমেন্টের কাছ থেকে। উনি যে ট্যাক্স ফাঁকি দিয়েছিল,
সেইটা কিভাবে মওকুফ করা যায়? নিজের যে অনিয়ম ছিল, ওনার নামে যে মামলা ছিল, এটা কিভাবে প্রত্যাহার করা যায়, কিভাবে ইউনিভার্সিটি নেওয়া যায়, ওইটাই ব্যস্ত ছিল। আর নূরজাহান নামে আরেকজনকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিছিল। আমি ভাই পত্র পত্রিকায় পড়তেছি, ভালো জানি না, সেটা কি 3 জনকে দায়িত্ব দিছিল। তারা ইউনিসেফের কাছ থেকে আমরা টিকা কিনতাম, এসে বলছি ইউনিসেফের কাছ থেকে কেনা যাবে না। এটা কোনোদিন শুনেছেন ভাই? ইউনিসেফ বলে হুঁশিয়ার করছে কেনা যাবে না। আমাদের সাংবাদিক ভাইরা খুঁজে বের করছে, কারণ হচ্ছে ইউনিসেফের কাছ থেকে কিনতে গেলে নাকি কমিশন পাওয়া যাবে না, বাইরের থেকে কিনবে কমিশনের জন্য। আমি ধিক্কার জানাই এবং দাবি করি এই সরকারের কাছে, এই তথ্য যদি সঠিক হয় তাহলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন? স্বাস্থ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, অন্য কথা শুনতে চাই না। কোন অজুহাতে, কি কারণে আজকে যারা দায়িত্বে ছিল ডক্টর ইউনূস সহ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না? জনগণ জানতে চায়, অবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ দেখতে চায়। প্রধানমন্ত্রীরে কই শেখ হাসিনা রে এই বাংলাদেশ এই বাংলাদেশ বাঁচাক, আমাকে গরিব মানুষের বাঁচাক, সাধারণ মানুষের বাঁচাক, এই দেশটা বাঁচাক। রাজাকার সংসদে গেছে, হাই হাই কি লজ্জা, কি তাই আরে আল্লাহ, রাজাকার সংসদে গেছে। আল্লাহ, রাজাকার জীবনের সংসদে যাইতারে এরা মুনাফিক। হ্যাঁ, এরা আমাকে 30 লক্ষ মানুষ আছে, 2 লক্ষ মাবিনের আছে, হে রাজাকার সংসদে বহে কেমনে? এই জাতির একটা লজ্জা না? এই দেশের একটা লজ্জা না? এই দেশের সার্বভৌমি না এই লজ্জা না? হ্যাঁ, এই রাজাকার কেমনে সংসদে কয় বইছে বইয়া? এই 5ই আগস্টে মানুষের ষড়যন্ত্র কইরা, আমাকে পোলাবানের ষড়যন্ত্র কইরা মিথ্যা উস্কানি দিয়ে এই দেশটা ধ্বংস করছে। এই দেশের মানুষেরা মারছে, পোলাবান মারছে, মাইরা এই ছাত্রলীগের উপরে দোষ চাপাইছে। কোনদিন পুলিশের উপরে দোষ চাপাইছে, কোনদিন পুলিশে মারে নাই। পুলিশের কাজ কি? পুলিশের কাজ কোন জায়গায় অরাজকতা হয়, কোন জায়গায় খারাপ কিছু হয়, কোন জায়গায় দেশ ধ্বংস করবো, এই পুলিশের দায়িত্ব আমাকে রক্ষা করা বাংলাদেশ, আছে না? এই জন্য পুলিশের ব্যবস্থা নিবই, আল্লাহ যে সরকারে আহুক, ঠিক না? এক জায়গায় মানুষ মারবো, এক জায়গায় আগুন ধরাইবো, এনে পুলিশের ব্যবস্থা নিব না, এটা কি অন্যায়? তাহলে ওরা আবার কয় কি আমাকে পুলিশ মারছে, এটির বিচার করবো না। বিচার করবো বলে অগরে রাজাকাররা ষড়যন্ত্র করছে, হেডির বিচার করবো। আমাকে 5ই আগস্টে এই পুলিশ বিচার হইব। আর কোন রাজাকার বেশি দিন থাকতে পারবো না। আমাকে এই 18 জনগণ সবাই এখন বুঝা গেছে ষড়যন্ত্র, সবাই বুঝা গেছে। আর শেখ হাসিনারে আইতে দিব না। শেখ হাসিনা এই দেশের মেরুদণ্ড, শেখ হাসিনা এই দেশের মেরুদণ্ড। শেখ হাসিনা ছাড়া কোনো উপায় নাই এই দেশে। শেখ হাসিনা এই জনগণের লাগবো, রিক্সা আলা, ভ্যান আলা, হ্যাঁ, গরিব, কৃষক, শ্রমিক, এই শেখ হাসিনা এই দেশের লাগবো। অগমতন রাজাকার লাগবো না এই দেশে। আচ্ছা, এই রাজাকাররা থাকতে পারবো না দেখা এদিকে শেখ হাসিনারে নিয়ে এত ষড়যন্ত্র করে। আর ওই যে পিনাকি ইলিয়াস, ওরাও ষড়যন্ত্র করে। এই ওই পাকিস্তানের থেকে টাকা খায়, আর ওরা ওই বিদেশে বই আবার ষড়যন্ত্র করে। অগবিরুদ্ধে পিনাকি এই দেশে, ইলিয়াস এই দেশে কোনোদিন আইতে পারবো না। নির্বাচনের ঠিক 3 দিন আগে অন্তর্বর্তীকালীন সরকার তার এখতিয়ার বহির্ভূত একটা কর্মকাণ্ড ঘটায়। মার্কিনীদের সাথে একটা অবৈধ বাণিজ্য চুক্তিতে সে সই করে, এবং মূলত এই চুক্তিটা যদি বাংলাদেশের যে কোনো জনগণ যে পড়তে সক্ষম সে যদি পড়ে, তাহলে দেখা যাবে যেটা কোনো বাণিজ্য চুক্তি না, এটা দাসত্বের চুক্তি। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প আমাদেরকে ঠিক করে দিচ্ছে যে আমরা কোন দেশ থেকে কতটুকু আমদানি করতে পারবো। সে ঠিক করে দিচ্ছে যে আমরা চীন, রাশিয়া বা ইউক্রেন থেকে যেই জিনিস কম দামে কিনি, সেই জিনিস আমার তার দেশ থেকে কিনতে হবে। এবং সবকিছুই তারা করতেছে বাণিজ্য যে ঘাটতিটা সেটা পূরণ করার জন্য। তার যে ট্যারিফ সে আরোপ করেছিল, স্বয়ং আমেরিকার আদালত সেটাকে অবৈধ ঘোষণা করে বাতিল করেছে 2রা ফেব্রুয়ারি, এবং অন্তর্বর্তীকালীন সরকার এই চুক্তিতে সাইন করে 9 ফেব্রুয়ারি। আমি জানতে চাই, এদেশের জনগণ জানতে চাই কেন এই চুক্তিতে সই করা হয়েছে। এই চুক্তি বাস্তবায়ন হলে বাংলাদেশের কৃষি, বাংলাদেশের শিল্প, বাংলাদেশের ওষুধ শিল্প, বাংলাদেশের পোল্ট্রি ইন্ডাস্ট্রি সম্পূর্ণভাবে ধ্বংসের মুখোমুখি হবে। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জনগণকে ভাতে মারার জন্য, পানিতে মারার জন্য এই চুক্তিটা সই করে গেছে। বর্তমান সরকার যারা কথায় কথায় বলে তাদের ক্ষমতার উৎস জনগণ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই দালালির চুক্তিটা বাস্তবায়নের পথেই তারা হাঁটছে। আমরা দীর্ঘদিন ধরে বামপন্থী রাজনৈতিক দল, বামপন্থী ছাত্র সংগঠনগুলো দীর্ঘদিন ধরে এই চুক্তি বাতিলের দাবি করে আসছি। আজকে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে যে বিক্ষোভ সমাবেশ করছি, সেই বিক্ষোভ সমাবেশের মূল দাবি হচ্ছে দেশ বিরোধী এই অসম দাসত্বের চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে, এবং খলিলুর রহমানকে জবাবদিহি করতে হবে যে সে কেন এই চুক্তিতে সই করেছিল। আরে না, চুপ করে, কেউ টাকা দেবে না, এখানে কেউ টাকা দেবে না। টাকা কি বকের ফোন দিয়ে আইয়ে টাকা? গাড়ি ভাড়া দিচ্ছি, কয় টাকা? কয় টাকা বলেন? কয় টাকা? বড় ভাই সারা জীবন গাড়ি নিয়ে এলাম, জীবন ভাই একটা মিনিট, কয় টাকা? কয় টাকা? আপনি ভিডিও থামান।
টাকা কি বগের ফোন দিতে আইয়ে বেড়া? টাকা কি বগের ফোন দিতে আইয়ে? গাড়ির কিসের রিজার্ভ টাকা? ভাই কে দিছে রিজার্ভ টাকা? গাড়ির রিজার্ভ তোমার লিড দেয় কে এখানে? কে লিড দেয়? থানার আপনি কল দেন আপনি। গাড়ির রিজার্ভটা কি ভাই? সারা জীবন গেলাম আইলাম কি গাড়ির রিজার্ভ কি? একটা মুরগি আনলে 60 টাকা দেওয়া লাগে, 100 টাকা করে। একটা বস্তা আনলে হ্যাঁ ভিডিও করেন আপনি। আপনি চাইলে আমার ডিটেলস নিয়ে যান, গাড়ির ডিটেলস দেন। এটা চোরের দেশ কি যে এটা স্বাধীন দেশ? এটা আমি আপনাদের যত ভাষাই বুঝাই কিন্তু আপনি বুঝবেন না আমার ব্যথাটা। আমার বউ বলা মানে আমার ছেলে সন্তানের রিজিকটা লয়ে গেছে গড়া, আমার খুব কষ্ট লাগে। আর ভাই বোন মাইয়াটা আমি স্কুলে যাওয়া বন্ধ করে দিচ্ছি এই চোরের কারণে। 5 আগস্টের স্বাধীনতার মূল্য আমরা এই ভাইলে পাইতেছি। আগে জায়গায় জায়গায় যেরকম আমরা গাড়ি লয়ে গেলে ড্রাইভারের প্রশ্ন করা হইতো, পুলিশ যাত্রীর প্রশ্ন করা হইতো কই জায়গাতে আইছেন কই যাইতাছেন। এখন পুলিশ এতিমের মতো খাড়ায় থাকে কিন্তু সাধারণ যে জনগণ গাড়ির ড্রাইভার যে চালায় যাইতাছে এরা কি ভেলকামি দিব কি দিব না, এর সাথে কিছু আছে কি নাই? আমার অটোটাই গত সোমবার দিন লয়ে গেছে। পুলিশ যদি জায়গায় জায়গায় চেক দিত, জায়গায় জায়গায় জিজ্ঞাসাবাদ হইতো, তাহলে চোররা ধরাইতো। এখন বুক খুলে স্বাধীন রাষ্ট্র পায় স্বাধীন বাইলে চুরি করতেছে। স্বাধীনতার ফল পাইতাছি আমরা এই বাইলে 5 বছর চলতে থাকলে এই দেশের গরিব ভাত খায় বাঁচতে পারবো না, না খায় মরে যাবে এমনি। যেরকম আজকে আমি 1 লাখ টাকা ঋণ হয়ে গেছি, এই কিস্তিতে টাকা লইয়া আমি এই গাড়ি কিনছি, একটা কিস্তি দিতারি নাই বড় ভাই, চোরে গাড়িটা লয়ে গেছে। দেখতে শুনতে এরা পুরো ডিভিনশিলের লোক, মানে পুলিশের লোক, এদের কোনো জিজ্ঞাসাবাদ নাই, কোনো কিচ্ছু নাই। এরা মন স্বাধীন চলতেছে, মন স্বাধীন গরিব মানুষের ভাষা দিতেছে জায়গায় জায়গায়। এরকম আজকে আমি ফাইসা গেছি, কালকে আরো রিক্সাওয়ালা ফাইসা যাবো। স্বাধীনতা থাকলে আজকে আমি এই ঋণের বোঝা আমার গাড়ি আজকে পড়তো না। আমি এই ঋণ করছি, কিস্তিতে টাকা উঠাইছি, কি লেগা? আমার সুখের জন্য, আমার ছেলেপের একটু আরামের জন্য, জানি 2টা ডাল ভাত খায়া মাছ তরকারি খায়া বাঁচতে পারি। আজকে কি এখন এই চোর যে গাড়ি নিয়ে গেল, আজকে কি এই কিস্তির যে ফোজা হেডা পামু না পোলাপানের জন্য 2টা ডাল ভাতের টাকাটা সংগ্রহ করবো? সব সময় ভয় কাজ করে। এই যাও 500-700 মিলাইছি, এই যে বড় ভাই 200 মিলাইছি, যাইতে যাইতে রাতের 12টা বাজে যাবো গা, 500 টাকা জমা। আর নিজের 500-700 টাকা মিলাইতে রাতের 12টা বাজে যাবো গা। ঘরে যাইতে যাইতে রাতের আমার এই যে 1 ঘন্টা গাড়িটা চার্জ দিয়ে যখন রাতের গভীর রাতে আমি ঘরে যাবো, আমার ভিতরে ভয় কাজ করে। এই নিয়ে আমার কেউ ছিনতাইবাজি ধরলো, এই নিয়ে আমার পকেট মারি ধরলো, এই জিনিসটা সব সময় ভাই বড় ভাই ভিতরে ভয় কাজ করে। এটা আমি আপনাদের যত ভাষাই বুঝাই কিন্তু আপনি বুঝবেন না আমার ব্যথাটা। আমার বউ বলা মানে আমার ছেলে সন্তানের রিজিকটা লয়ে গেছে গড়া, আমার খুব কষ্ট লাগে। আমি কি এখন এই কিস্তিওয়ালায় কি সেটা মানবো? কখনোই মানবো না। কিস্তিওয়ালায় কিস্তির টাকা দাও আর গাড়িওয়ালার গাড়ি জমা দাও, এই 2টা দিয়া তারপরে নিজের 500 টাকা মিলাইতে বড় ভাই রাতের 12টা 1টা বাজে জায়গা। অনেক সময় মিলে, অনেক সময় মিলে না, কিন্তু ওই 2টা টাকা নাম যতক্ষণ না মিলবো ততক্ষণ এই গাড়ি বন্ধ হইব না, এই গাড়ি চলবো, এই মাইসের টাকাটা দিয়ে যাইতেই হইব। আজকে ভাই বোন মাইয়াটা আমি স্কুলে যাওয়া বন্ধ করে দিচ্ছি, কারণ আমি এখন আর অর্থ জোগাইতে পারি না, আমার পক্ষে সম্ভব না। এই খরচ আমার মেয়ের লেখাপড়াটা বন্ধ হয়ে গেল এই চোরের কারণে। এই স্বাধীন করে আমরা এটি পাইছি আজকে, এটাই ছিল স্বাধীনতা। সেই 5 আগস্টের স্বাধীনতার মূল্য আমরা এই ভাইলে পাইতেছি। আজকে আমি পাইছি, কালকে আরো রিক্সাওয়ালা পাইবো। 1000 টাকা দিমু, তারপরে যায় আমার ভাতের টাকা আসবো। এরপরে দেয় 1500 টাকা কখন মিলামু? টাকা কি গাছের পাতা? চাইলেই মানুষ দিয়ে দেয় না, অনেক পরিশ্রম করতে হয় টাকার জন্য। টাকার অভাবে ঋণী হয়ে মেয়ের লেখাপড়া বন্ধ করে দিয়েছেন, আসলে বাবা হিসেবে এই জিনিসটা আপনার কাছে কেমন লাগে? আমি এটা বাইরে নিতে পারতেছি না। মন চায় অনেক সময় নিজের গায়ে নিজে কেরোসিন জ্বালায়, নিজের আগুন নিজে জ্বালায়, নিজে চলে যায়। কারণ এক সময় এই মেয়ের ভবিষ্যৎ আমি আজকে নষ্ট করে দিলাম, এই চোরের কারণে নষ্ট হয়ে গেল। এটা চোরের দেশ কি যে এটা স্বাধীন দেশ? স্বাধীন হইলে এরকম হয়? অন্তর্বর্তীকালীন সরকার যে চুক্তি করেছে, এই চুক্তির পেছনে নিশ্চয়ই মৌন সমর্থন জামাত এবং বিএনপি ছিল। বলে এই জামাত এবং বিএনপি মৌন সমর্থন না দিলে কিন্তু কোনোদিনই এই চুক্তিটা করতে পারেন। এবং এখন আমরা যখন এত কথা বলছি, এই চুক্তির বিরুদ্ধে এত আলাপ আলোচনা আসতেছে, তখনও কিন্তু আমরা দেখছি না সংসদে একজন সংসদ সদস্য দাঁড়িয়ে বলছেন যে এই চুক্তিটা নিয়ে আলাপ হওয়া দরকার, শুধু রুমিন ফারহানা বাদে। এবং রুমিন ফারহানা যখন আলাপটা খুলেছে তাকে তো সেখানে থামিয়ে দেওয়া হয়েছে। রাশিয়া থেকে তেল আনবে কিনা সেটার জন্য আমাদের যুক্তরাষ্ট্রের অনুমতি নিতে হচ্ছে। ফলে একটা স্বাধীন দেশের কি অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন আছে কোনো অন্য একটা দেশের কাছ থেকে? আপনি দেখেছেন মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে ভেনেজুয়েলা গিয়ে সেই দেশের স্বাধীন প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছে তার ঘর থেকে। আমরা দেখেছি কি অগণতান্ত্রিক প্রক্রিয়ায় সে ইরানে হামলা করেছে। আমরা দেখছি কিভাবে ইসরায়েলকে ক্রমাগত সে মদত দিয়ে যাচ্ছে ফিলিস্তিনে হামলা চালাতে। তাহলে এরকম একটা দেশের সাথে এ ধরনের একটা চুক্তি করা অবশ্যই একটা ভয়ের ব্যাপার, এবং অবশ্যই এটা আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের স্বাধীন দেশের যে সাংবিধানিক অধিকার বা সাংবিধানিক যে বৈশিষ্ট্য তার সাথেই সাংঘর্ষিক। বলে অবিলম্বে এই চুক্তি বাতিল করতে হবে এবং অবিলম্বে এই চুক্তির সাথে যারা জড়িত তাদেরও শাস্তির আওতায় আনতে হবে। বৃষ্টিপাতে হাওর অঞ্চলের যে কৃষি জমি ধান তলিয়ে যাচ্ছে, এটা নিয়ে সংসদে কোনো আলোচনা হয় না। শ্রমিকরা বকেয়া মজুরি পায় না, এটা নিয়ে কোনো আলোচনা হয় না। মধ্যবিত্তর মাস শেষে টানাটানি, এগুলো নিয়ে কোনো আলোচনা হয় না। আলোচনা হয় কি, জুলাই সনদ জাতীয়ত্ব করেছে দেশের ব্যবসায়ীদের গোটা কয়েক কতগুলো দল, তারা বসে জাতীয়ত্ব করেছে। এখানে শ্রমিকের প্রতিনিধিত্ব নাই, কৃষকের প্রতিনিধিত্ব নাই। আপনার কথা
কথা বলা হয় এখানে, যদি এখানে লক্ষ্য করেন দেখবেন যে আমরা অসম চুক্তি বিরোধী একটা আন্দোলন করছি। এটা আজকের না, আমরা আগেই বলেছি 12 তারিখে যে নির্বাচন হলো তার আগেই তড়িঘড়ি করে একটা চুক্তি করলো ইন্টারিম সরকার। ইন্টারিম সরকার চুক্তি করলো, সেক্ষেত্রে বিএনপি, এনসিপি, জামাত সবারই এর সাথে মত ছিল। অর্থাৎ সম্পদকে ভাগবাটোয়ারা করা, দেশের সম্পদকে বিদেশিদের হাতে তুলে দেওয়া, আমাদের দেশের বন্দরের সক্ষমতা জাতীয় পর্যায়ে না বৃদ্ধি করে উল্টো বিদেশকে এখানে এনে নোঙ্গর দেওয়া, ইজারা দেওয়া, এই চরিত্র আজকের না। অর্থাৎ সরকারের পালাবদল হয়েছে কিন্তু ব্যবস্থার কোনো পালাবদল হয় নাই। গণঅভ্যুত্থানের মধ্যেও জনগণের একটা আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন সমাজ, কিন্তু বৈষম্যহীন সমাজ এই যে সরকার যে শ্রেণীর হাতে ক্ষমতাটা, ব্যবসায়ীদের হাতে, এই ব্যবসায়ীরা কখনো এটা করতে পারে না। ব্যবসায়ীদের স্বার্থ থাকে কেবলমাত্র ব্যবসা করা, মুনাফা করা। এর সাথে শ্রমিকের কোনো স্বার্থ নেই, কৃষকের কোনো স্বার্থ নেই, আদিবাসীদের কোনো স্বার্থ নেই। দেখবেন বৃষ্টিপাতে হাওর অঞ্চলের যে কৃষি জমি ধান তলিয়ে যাচ্ছে, এটা নিয়ে সংসদে কোনো আলোচনা হয় না। শ্রমিকরা বকেয়া মজুরি পায় না, এটা নিয়ে কোনো আলোচনা হয় না। মধ্যবিত্তর মাস শেষে টানাটানি, এগুলো নিয়ে কোনো আলোচনা হয় না। আলোচনা হয় কি, জুলাই সনদ জাতীয়ত্ব করেছে দেশের ব্যবসায়ীদের গোটাকয় কতগুলো দল, তারা বসে জাতীয়ত্ব করেছে। এখানে শ্রমিকের প্রতিনিধিত্ব নাই, কৃষকের প্রতিনিধিত্ব নাই। আপনার কথা বলা হয় এখানে, বলা হয় না। আপনি যদি বলেন যে আমরা কার এজেন্ডা নিয়ে আসছি, আমাদের বক্তব্যই পরিষ্কার, এটা জনগণের এজেন্ডা। এখানে শ্রমিক কৃষক মেনুতে জনগণের এজেন্ডা। অনেকে সচেতন ভাবে বুঝতে পারছেন না, অনেকে সচেতন ভাবে এটাকে এড়িয়ে যাচ্ছেন, আবার অনেকে অসচেতন ভাবে ভাবছে আমরা হয়তো কোনো একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চাই। প্রশাসনের একটি পরিবর্তনের কথা বারবার বলা হয়েছিল, সংস্কারের কথা বলা হয়েছিল, সেই প্রশাসনের পরিবর্তন কতটুকু আপনারা লক্ষ্য করেন? একটা শাসক গোষ্ঠী, ব্যবসায়ীদের দল যখন ক্ষমতায় থাকে, প্রশাসন বরাবরই, আমলা, পুলিশ, সেনাবাহিনী, সকল বাহিনী এবং প্রশাসন ওই ব্যবসায়ীদের, ওই ক্ষমতাসীনদের স্বার্থ রক্ষা করে। এজন্য দেখবেন আজকে এই যে একটু আগে বললাম সাধারণ কনস্টেবল, উনি কি আমাদের বয়সী হবেন? উনাকে জুলাই গণঅভ্যুত্থানে আমি ফ্যাসিবাদ বলছে তাদের পিটাও, তারা সামনে জনগণের বিরুদ্ধে লেলায় দিচ্ছে। আজকেও ঠিক একই কাজ। জনগণের প্রতিনিধি যদি হয় তাহলে জনগণের কাছে তার জবাব দিয়ে দিতে হবে না? তার জবাব দিয়ে দিতে কোনো দরকার নাই। সে বসে বসে চুক্তি করবে আর জনগণ সেটাকে বাস্তবায়ন করবে। জনগণের পকেটের টাকা দিয়ে ট্যাক্স দিতে হবে। আপনি জানেন আসলে কৃষি ক্ষেত্রে কোনো ভর্তুকি দেওয়া হবে না। আজকে কৃষকরা এনজিও থেকে ঋণ নিয়ে তারা দিন শেষে এনজিও ঋণ পরিশোধ করতে পারে না, তাহলে আসলে আমাদের কৃষক, আমাদের শ্রমিক, আমাদের জনগণ কোথায় যাচ্ছে? এটা নিয়ে কোনো কথা নাই। আজকে ভারত বিরোধী অনেক কথা বলা হয়, তারা নাকি ভারত বিরোধী। ভারতের সাথে যে অসম চুক্তিগুলো হয়েছে, সেই অসম চুক্তি নিয়ে একজনেরও কথা নাই। আজকে জামাত থেকে শুরু করে নানা ধর্মবাদী দল, তারাও বলে তারা নাকি দিল্লি না ঢাকা, কিন্তু মার্কিনের সাথে যারা আসলে পুরো বিশ্বটাকে একটা পাপেট রেজিম তৈরি করে রাখছে, পুরো বিশ্বে মধ্যপ্রাচ্যে একটা দখলদারিত্ব চালাচ্ছে। তারপর আবার দেখবেন ভারতকে দিয়ে এশিয়ার মধ্যে, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে তারা একটা দখলদারিত্ব চালাচ্ছে। এটা নিয়ে তাদের কোনো কথা নাই। তারা কেবলমাত্র জনগণের যে ভারত বিরোধিতা, এটাকে পুঁজি করে, জনগণের ধর্মটাকে পুঁজি করে তারা তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করছে। জনগণের কোনো এখানে স্বার্থ নাই। ইউনূস স্যার 1.5 বছর ক্ষমতায় থেকে কি উন্নয়ন করেছে দেশের? পণ্ডিত কল্যাণ আইছে, শুধু তার ব্যবসার কারণে সে ক্ষমতায় আইছে। 2000 কোটি টাকার উপরে বাজেট করেছে শেখ হাসিনা নাবারের জন্য। ছাত্ররা দেশে বিভিন্ন শহরে, ঢাকা শহরে বিভিন্ন কলেজের ছাত্ররা দিয়ে হাসিনা নাবাইছে টাকার জোরে। শেখ হাসিনা নাবার পরে সব ছাত্ররা প্যারাটো গাড়ি, লেক্সেস, টয়টা ল্যান্ড ক্রুজার, এইসব গাড়ি কোথায় পেল? দামি দামি পায়জামা পাঞ্জাবি কোথায় টাকা পেল? এই যে ইউনূস স্যারের টাকা। ইউনূস স্যার যে টাকা খরচ করে উপদেষ্টা হয়েছে তার 10 গুণ টাকা বেশি নিয়ে চলে গেছে। ইউনূস আসার পরে ধানমন্ডি এই যে ভাঙেছে 32, এর দায় কে নিবি? বঙ্গবন্ধুর ছবি, ভাস্কর ছবি ভাঙেছে, এর দায় কে নিবি? আওয়ামী লীগের পার্টি অফিস কেন্দ্র ঢাকায় গুলিস্তানের যে অফিস ভাঙেছে, পুরাইছে, এর দায় কে নিবি? সচিবালয় আগুন দেশে, এর দোষ কে নিবি? গণভবন লুটপাট, এর দায় কে নিবি? আসিফ নজরুল স্যার বলতেছে যে 32-এর যে বাড়ি ভাঙচুর হয়েছে, এই দায় আমি নেব না। কেন তোমরা নেবে না? তোমরা ক্ষমতায় ছিলে, ডক্টর ইউনূস ক্ষমতায় থাকা অবস্থায় যেগুলা ভাঙচুর হয়েছে, এইগুলার দায় যতগুলো অপদেষ্টা ছিল তাদের সবাইকে নিতে হবে এর দায়। একটা কথা মনে রাখবেন, 50 বছর পরে হলে পরে শেখ মুজিবের হত্যার বিচার হয়েছে। 50 বছর পরে হলে পরে যুদ্ধ অপরাধের বিচার কিন্তু আওয়ামী লীগ করছে, সেই আওয়ামী লীগ। কেউ যেন মনে না করে আওয়ামী লীগ কিছুই আমাদের করতে পারবে না। এটা ভুল, এটা ভুল। কিন্তু সময় কথা বলবে, তখন বলবে যে আমি এই দায় নেবো না, আমি এটা করিনি, ওইটা করিনি। তার পরিবার বলবে যে আমার ছেলে এটা করেনি। না, কে সংসদে পাও তুলে পর লাচাইছে, কে সিগারেট খাইছে, কে ধানমন্ডি 32 ভাঙেছে, সংসদ ভবনে সিগারেট খাচ্ছে, এগুলো সব কিন্তু হিসাব হবে। ঠিক আছে? গণভবন থেকে কে কিনা চুরি করেছে, কে কি করেছে, এর সব বিচার কিন্তু হবে। তখন তার পরিবার বলবে যে আমার তো ছেলে, আমার তো মেয়ে এগুলা ছিল না, কিন্তু ভিডিও ফুটেজ কিন্তু রয়ে গেছে। সবাই সাবধান, এর বিচার কিন্তু হবে। এটা কিন্তু আওয়ামী লীগ, একটা কথা মনে রাখবেন। হ্যাঁ, কথাই আছে না, বাঘে ধরলে
বাঘে ধরলে কিন্তু ছাড়ে, হাসিনা ধরলে ছাড়ে না, অথবা আওয়ামী লীগ ধরলে কিন্তু কারোকে ছাড়ে না। এটা কিন্তু মনে রাখবেন, খেয়াল রাখতে হবে।